যেটা আমি বলছিলাম, the discussion was actually immediate constituent. Immediate constituent means actually something like which is introduced by Leonard Bloomfield. Leonard Bloomfield invented this method that how to break down a sentence. আর সেন্টেন্স ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা সেইটাকে বিভিন্ন পার্টে যখন অ্যানালিসিস করব সেটাকে আইসি অ্যানালিসিস বলে, সেটাকে আইসি অ্যানালিসিস বলছে। Though originally associated with structural linguistics, IC analysis continues to be used by many contemporary grammarians. Grammarians যারা আছে তারাও মোটামুটি ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট বা আইসিটাকে অনেক বেশি গুরুত্ব দেয়, এটা নিয়ে অনেক কাজ করে। So why it is important? Immediate constituent analysis is to understand the way sentences are structured. মানে সেন্টেন্সটা কীভাবে স্ট্রাকচার হলো সেটা বোঝার জন্য this IC is important. Okay, as well as discover the deep meaning of the intended sentence. Sometimes you need to discover the deep meaning or some intended meaning of that particular sentence. So that is also important. And perhaps how it might be better expressed. আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচারের কনস্ট্রাকশনটা বুঝতে পারি, how it is formed, তাহলে হতে পারে যে এটা আরও কীভাবে বেটার এক্সপ্রেশন করা যায়, আরও বেটার করা যায়, সেটা নিয়েও আমরা একটা রিসার্চ করতে পারি। সো ইফ উই নো হাউ উই ক্যান ব্রেক ডাউন দ্য সেন্টেন্স বা হাউ উই ক্যান অ্যাকচুয়ালি অ্যানালাইজ দ্য সেন্টেন্স, উই ইভেনচুয়ালি ক্যান গেট বেটার। ওকে, সো ইমপ্রুভটা করা যায়। সো আইসি অ্যানালিসিস অফ সেন্টেন্স জেনারেলি একটা ট্রি ডায়াগ্রাম দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। সো ট্রি ডায়াগ্রামটাই আমরা আজকে করব। সো বেসিকলি ট্রি ডায়াগ্রাম সামথিং লাইক, ট্রি তো আমরা জানি যে আমরা নিচে রুট থাকে, উপরে ব্রাঞ্চেস অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে। সো দিস ট্রি ডায়াগ্রাম উড বি আপসাইড ডাউন। ওকে, আপসাইড ডাউন মানে রুটটা উপরে থাকবে আর ব্রাঞ্চেসগুলো নিচে থাকবে, ঠিক আছে। সো এখানে ট্রি ডায়াগ্রামটা বেসিকলি এখানে আমাদের সেন্টেন্স অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা বা আইসি যে অ্যানালিসিস, সেখানে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে রুটটা ফার্স্ট মানে একদম উপরে থাকে আর নিচে সব ব্রাঞ্চেসগুলো থাকে। এখন এই ব্রাঞ্চেসগুলো কীভাবে কি, দ্যাট আই এম গোয়িং টু শো ইউ। Sue killed the mouse. Okay, so let's look at this example. So this is a sentence, right? Sue killed the mouse. So এটাকে আমরা যখন আইসি অ্যানালিসিস করব বা when we are going to draw the tree diagram of this, how it should be written. First, this is a sentence, right? So you have to start with S, that is sentence, and you can actually divide it into two parts. One is NP, this one is VP. NP means noun phrase. NP means noun phrase and VP means verb phrase. Yes, you don't have to repeat after me. আমি যখন জিজ্ঞেস করব তখন বলবেন। ওকে, সো সেন্টেন্স থেকে আমরা NP আর VP পাচ্ছি। জেনারেলি সব ধরনের সেন্টেন্সকে প্রথমে আমরা ক্লাসিফাই করব ইন্টু টু পার্টস। ওয়ান ইজ নাউন ফ্রেজ, সেকেন্ড ওয়ান ইজ ভার্ব ফ্রেজ। এটাকে আমরা মানে আমরা ইনিশিয়ালটা লিখি সবসময়, বাট যখন আপনি ট্রি ডায়াগ্রাম আঁকবেন তখন আপনি ইনিশিয়ালটা শুধু লিখবেন, ঠিক আছে। আর এমনি এটাকে আমরা বলি নাউন ফ্রেজ আর এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। জেনারেলি আমরা সেন্টেন্সকে যখন অ্যানালাইজ করি বা ব্রেকডাউন করি, হোয়াট উই গেট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, রাইট। সাবজেক্টের প্রেডিকেটটাকে আমরা যখন আমরা আইসি অ্যানালিসিস করি, অ্যাকর্ডিং টু ব্লুমফিল্ড, হি অ্যাকচুয়ালি সেড দ্যাট উই আর নট গোয়িং টু ডিভাইড আ সেন্টেন্স অর ক্লাসিফাই দ্য সেন্টেন্স into subject and predicate. We are going to identify them as noun phrase and verb phrase. Okay, সো নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজের মধ্যে পার্থক্যটা কী? নাউন ফ্রেজ মানে হচ্ছে ইট উড অবভিয়াসলি ইনক্লুড নাউন। নাউন ফ্রেজ মানে হচ্ছে নাউন অবশ্যই থাকবে, কিন্তু নাউনের আগে পরে মডিফায়ার থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, ডিটারমিনার থাকতে পারে, সামথিং লাইক দ্যাট। ডিটারমিনার বলতে নির্দেশক যেগুলো, দ্যাট থাকতে পারে, প্রোনাউন্স টাইপ থাকতে পারে, বা দি, এ, আমাদের আর্টিকেলগুলো থাকতে পারে, এ অ্যান্ড দি, এগুলো থাকতে পারে। সো সবগুলো মিলিয়ে আসলে নাউন ফ্রেজ। এবং নাউন ফ্রেজ উড অলওয়েজ বি ইন দ্য ফার্স্ট পার্ট অফ দি সেন্টেন্স, মানে সাবজেক্ট
প্রেডিকেট যেটা আমরা বলি, সাবজেক্টকে নাউন ফ্রেজ হিসেবে আমরা আইডেন্টিফাই করছি, আর প্রেডিকেট পার্টটাকে আমরা ভার্ব ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করছি। কারণ সাবজেক্টের পরে যদি ভার্ব দিয়ে শুরু হয়, বাকি দ্য রেস্ট অফ দি সেন্টেন্স ইজ আ পার্ট অফ প্রেডিকেট। সেই প্রেডিকেটটাকে আমরা ভার্ব ফ্রেজ হিসেবে ইন্ডিকেট করছি। সেই ভার্ব ফ্রেজকেও আমরা পরবর্তীতে আরও আইডেন্টিফিকেশন করব, আরও বেশি অ্যানালাইজ করব, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট উই গো টু দ্য নাউন ফ্রেজ। নাউন ফ্রেজে কী হলো, এখানে সু কিল্ড দ্য মাউস, তার মানে হচ্ছে সু এর আগে কোনো মডিফায়ার নাই, জাস্ট অনলি ওয়ান সাবজেক্ট, রাইট? সো সেই ক্ষেত্রে আমি কী করব, এনপি থেকে এন আনবো, দেন দিস ইউ হ্যাভ টু ড্র দি লাইন। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট লাইক অনেকে আছে অ্যারো সাইন ইউজ করে, অ্যারো সাইন ইউজ করার কোনো দরকার নেই, জাস্ট ইউ হ্যাভ টু ড্র দি লাইন। Okay, so this is actually n, but if there was any determiner, then I have to break down into two parts. Okay, one is determiner, second one is noun. Okay, now we're going to analyze the VP. VP means verb phrase. So here you can see this is verb, right? Killed is verb. Are you sure with that? Yes. Okay, so the mouse অবজেক্ট হিসেবে ধরে অনেকে, যেটাকে আমরা বলি, বা পুরোটা মিলেই তো প্রেডিকেট, বাট এটাকে আমরা আলাদা করে যদি ক্লাসিফাই করতে চাই তাহলে সেটা অবজেক্টের মধ্যে পড়ে, কিন্তু সেটা আসলে বেসিকলি ভার্ব ফ্রেজের মধ্যে পড়ছে। এই অ্যাকশনটা কার উপরে হচ্ছে? দ্য মাউসের উপরে হচ্ছে, রাইট? এই অ্যাকশনটা যে কিলিং, যে অ্যাকশনটা, কিল অ্যাকশনটা, এটা দ্য মাউসের উপরে হচ্ছে। সো এটা না মানে কি, তুমি যদি এটাকে ব্রেক ডাউন করো পার্ট বাই পার্ট, তাহলে মাউস একটা নাউন, রাইট? দি হচ্ছে একটা ডিটারমিনার। তার মানে কি, একটা ভার্ব ফ্রেজে আমি আমার ভার্বও পাচ্ছি, একটা নাউন ফ্রেজও পাচ্ছি। নাউন ফ্রেজ কেন? কারণ এখানে একটা নাউন তো অবশ্যই আছে, আবার এটার আগে একটা মডিফায়ার মানে ডিটারমিনার আছে। দ্যাটস ওয়াই ইটস অ্যাকচুয়ালি আ পার্ট অফ ইটস এ নাউন ফ্রেজ। ওকে, সো এখন আমরা এটাকে কীভাবে আইডেন্টিফাই করব বা মানে ইন্ডিকেট করব? এই যে দুটো, এখানে আবার দুটো ভাগ হয়ে যাবে। হিয়ার ইউ ক্যান সি বি, আর হিয়ার ইউ ক্যান রাইট এনপি। আমার এটা আরেকটু নিচে লিখলে হতো। আচ্ছা দাঁড়াও, আমি একটু সুন্দর করে লিখি। Mouse. Okay, now you can see the verb, that is I can say past form দিয়ে একটু ব্র্যাকেটে লিখলাম because it is in past form. So we দিয়ে draw the line. That's it. Noun phrase কি হচ্ছে? There is two parts. There are two parts. One is determiner, that is noun, right? So এই এনপিটাকে আবার আমরা দুটো ব্রেক করব। একটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারকে আমরা শর্টকাটে লিখব ডিইটি, ডেট, আর নাউন তো এন লিখলেই হয়। সো ডেট দিয়ে এর উপরে আমরা লাইন করব, ড্র করব, আবার মাউসের উপরে এনের জন্য ইউ হ্যাভ টু ড্র দ্য লাইন। ক্লিয়ার? একটু কি মাথার উপর দিয়ে গেল নাকি মাথার ভিতর দিয়ে গেল? I have shown you the very easy example, but একটু পরে একটু কঠিন এক্সাম্পল দিব, তখন একটু কমপ্লিকেটেড লাগতে পারে। But if you understand the whole thing, eventually you can understand the complex one. Okay? আচ্ছা, আমি আরেকটা সিম্পল ওয়ান দিই, আপনারা দেখেন ট্রাই করে পারেন কেন। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমি মুছে ফেলছি। এনপি আর ভিপি তো সবসময়ই থাকবে। সো দিস ইজ দ্য নেম, নতুন কিছু না, জাস্ট সেন্টেন্সটা চেঞ্জ করে দেব।
দেখেন তো ট্রাই করে, দ্য গার্ল রিডস আ বুক ইন দি মর্নিং। একটু চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। এটা একটু কমপ্লেক্স ওয়ান হবে, বাট ট্রাই। আই উইল শো ইউ হাউ টু ডু ইট, বাট ফার্স্ট ট্রাই। ওকে, সরি, আপনি যখনই খাতার মধ্যে যে পেজটাতে ওই সেন্টেন্সটা লিখবে, এটা মাঝখানে লিখবে যেভাবে আমি লিখেছি। ফর এক্সাম্পল, ইটস এ হোল পেজ অ্যান্ড আই হ্যাভ রিটেন ইট ইন দ্য মিডল অফ দি পেজ। ওই পেজের মাঝখানে লিখে তারপরে ইউ হ্যাভ টু ড্র দি ট্রি ডায়াগ্রাম। সো এটা আপনি উপরে লিখলে হবে না, আগে আপনি সেন্টেন্স লিখবেন, তারপরে আপনি ট্রি ডায়াগ্রামটা করবেন। আচ্ছা, নেক্সট একটা পেজ নিয়ে লিখেন, সমস্যা নেই। না, আপনার এটা করার দরকার নেই, আপনি এটা কাটেন, কেটে আপনি পুরো সেন্টেন্সটা লিখেন আগে। হ্যাঁ, মাঝখানে লিখেন, পুরো সেন্টেন্সটা আগে লিখেন, দেন ইউ ডোন্ট হ্যাভ টু কনফিউজ ইউর সেলফ। ইয়েস, প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজেও অনেক সময় দেখা যায় এভাবে ডাইরেক্ট লিখে ফেলে যে ইন দি মর্নিং, ডিটারমিনার আর নাউন ফ্রেজ, নাউন। আবার অনেকে আছে কি ওই প্রিপোজিশনটা আইডেন্টিফাই করার পরে আবার ওটাকে এনপি দেয়। আমি লেট মি শো ইউ। আচ্ছা, প্লিজ ওয়াচ ইট। ওকে, এখানে বেসিকলি ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ ডিটারমিনার অ্যান্ড নাউন। So it's very simple. One is determiner, second one is noun. এখন আপনারা অনেকে আছে যে এখানে আবার দি লিখেছেন, কষ্ট করে লেখার দরকার নেই। ইটস নট আ ট্রি, মানে এটা তখন আর ট্রি ডায়াগ্রাম থাকে না। আপনি ডিটারমিনার থেকে এই যে এইভাবে লাইন ড্র করে দিটাকে ইন্ডিকেট করবেন, ঠিক আছে? নাউন যখন লিখবেন তখন এই যে গার্ল পর্যন্ত লাইন ড্র করে ইন্ডিকেট করে ফেলবেন। নেক্সট আমরা বিপি পাচ্ছি। বিপিতে কি আছে? বিপিতে দেখেন যে এখানে একটা ভি তো অবশ্যই আছে, ভার্ব। এই লাইন ড্র করে একদম রিডস পর্যন্ত নিয়ে আসবেন, ঠিক আছে? দেন আপনি দেখছেন যে এখানে একটা নাউন ফ্রেজ আছে। সো নাউন ফ্রেজে ঠিক কী করে মাঝখানে একটা এনপি লিখলাম, এখান থেকে ড্র করে, এখান থেকে ড্র করে এটাকে আবার দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ডিটারমিনার আর একটা হচ্ছে নাউন। ডিটারমিনার এই যে এ, নাউন হচ্ছে বুক। দেখছেন তো? আর ফলোইং মি? ওকে, এরপরে দেখবেন যে ইন দি মর্নিং, অনেকে যেটা করে যে পিপি দিয়ে পুরোটাকেই আইডেন্টিফাই করে ফেলে, বাট সবচেয়ে বেটার হয় দুই ভাগে ভাগ করে। পিপিকে আবার দুটো ভাগ করবে, একটা পি একটা এনপি। এই পিটা তো অবভিয়াসলি ইন প্রিপোজিশন, লাইন ড্র করলেন। এনপি থেকে আপনি দুটো পাচ্ছেন, একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে নাউন। সো ডেট থেকে এই, নাউন মর্নিং। তার মানে আমার কি আর প্রত্যেকটা জায়গায় আবার নতুন করে ওয়ার্ডগুলো লিখতে হচ্ছে? নো। আপনি সেন্টেন্সটা এমনভাবে লিখবেন মানে কাগজে, যাতে আপনার লাইন ড্র করতে কোনো সমস্যা না হয়। খুব বেশি নিচেও লিখবেন না, আবার খুব বেশি কাছাকাছিও লিখবেন না। সেন্টেন্সটা দেখেন কোথায় আমি নিয়ে গেছি, কোথায় রুট আর কোথায় ব্রাঞ্চেস। সো এই একটা মিনিমাম একটা রেঞ্জ রাখলেই হবে, ঠিক আছে? মানে একদম পেজ, এই জন্যই বলি পেজের মাঝখানে সেন্টেন্সটা লিখে ফেলবেন, দেন এস দিয়ে স্টার্ট করবেন। বাট এনপি আর ভিপি সবসময় হবে। এনপি ভিপি দেওয়ার পরে আপনার আস্তে আস্তে সবগুলো আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন যেটাকে বলে ভাগ করে আপনি দেখাবেন। আর ইউ ক্লিয়ার নাও? লেটস ডু অ্যানাদার। ওকে, আরেকটা করি, তাহলে আরেকটু কনফিউশন ক্লিয়ার হবে। এটাতে ডু ইট। আগেরটার মতো করে ট্রাই করেন, দেখেন কতটুকু পারেন।
see, একটা হচ্ছে এখানে শুধু নাউন পাচ্ছি আমি, ঠিক আছে, অ্যাজ দেয়ার ইজ নো ডিটারমিনার, সো ইটস কোয়াইট ক্লিয়ার। আর এখানে আপনি দেখছেন তিনটা মানে দুটো এনপি আসছে আর একটা ভার্ব তো অবশ্যই থাকবে। সো ভার্ব ইজ টোল্ড। এখানে চাইলে আপনি একটু শর্টকাট মানে ব্র্যাকেটে পাস্ট লিখতে পারেন যে দিস ইজ ইন পাস্ট ফর্ম, ওকে। এনপিতে কি হলো, এখানে দুটো এনপির দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে ডিটারমিনার আর একটা হচ্ছে নাউন। ডিটারমিনার ইজ দি, নাউন ইজ চিলড্রেন, ওকে। অ্যানাদার এনপি হচ্ছে ওয়ান ইজ ডিটারমিনার, নাউন। ডিটারমিনার ইজ এ, নাউন ইজ স্টোরি। ক্লিয়ার? আমরা অনেক সময় দেখবেন এরকম এনপি আরও একটা পেতে পারেন, বা হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ পেতে পারেন, বা আমরা একটু আগে যেটা করলাম সেটা পিপি মানে প্রিপোজিশনাল ফ্রেজ পেতে পারেন। প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে আবার এনপি পাচ্ছেন, ঠিক আছে। সো আপনি যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরিক্যালি না দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যানালিসিস শেষ হবে না। এবং দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, এরকম ক্রস চেকিং কিন্তু হচ্ছে না, ক্রস লাইনিং হচ্ছে না, কিন্তু প্রত্যেকটাই একটা একটা করে ধরে ওয়ান বাই ওয়ান। এটা আগে আমি আইডেন্টিফাই করলাম, দেন দিস ওয়ান, দেন দিস ওয়ান। তার মানে সবগুলোই কিন্তু আমার ব্রেকিং উইথ মানে এটাকে বলে কনজিকিউটিভলি ব্রেকিং ডাউন হচ্ছে, ঠিক আছে, মানে স্টেপ বাই স্টেপ। কোনোটাই এমন না যে আমি আগে দ্য চিলড্রেন এনপি করে তারপরে ভার্ব দিলাম, ইটস নট লাইক দ্যাট। ডিড ইউ নোটিস দ্যাট? আপনারা কি নোটিস করেছেন যে আমি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটাকে নাম দিয়েছি, সেপারেট করছি। আমি যদি এমন করতাম যে না আগে আমি এনপিটা পেয়েছি, আগে এনপিটা করি, পরেও মা দেখি ভার্ব, সো মাঝখানে আবার ভার্ব দিয়ে আবার ওখান থেকে, তাহলে কি হতো, পুরাই একটা মানে ম্যাচড আপ হয়ে যেত, জগা খিচুড়ি, হ্যাঁ পুরো ম্যাচড আপ হয়ে যেত। নোবডি কুড অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস, ঠিক আছে। সো ব্রাঞ্চেসগুলো আপনি যখন দেখাবেন মানে শাখার প্রশাখা যেটাকে আমরা বলি, ওগুলোকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে, সো দ্যাট ইজিলি এনিবডি ক্যান ফাইন্ড ইট আউট, ওকে। আর ইউ ক্লিয়ার নাও? এক্সামে আমি সেন্টেন্স দিব, আপনার এইভাবে শুধু ট্রি ডায়াগ্রাম করতে হবে। আমি শুধু সেন্টেন্স দিব এক্সামে, আর কিছু করব। হ্যাঁ, আপনাদের খাতায় আপনারা কি করবেন, একটু এক্সট্রা পেজ নিতে হবে। যদি এরকম 5টা সেন্টেন্স দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আপনার হয়তো বা একটা করে পেজ লাগতে পারে, ঠিক আছে, যেভাবে আপনারা আজকে করলেন সেরকমভাবে, ওকে। সো ইট রিকোয়ার্স এ গুড মার্ক অ্যাকচুয়ালি, ওকে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। দিস ইজ অ্যাকচুয়ালি proposed by Avram Noam Chomsky in 1957. He and many other linguists have developed it. Transformational generative grammar is also known as transformational grammar, TG grammar, TG, T.G.G, generative transformational grammar, generative transformational theory, etc. Chomsky attempted to provide a model for the description of all languages. Unar mote chilo, according to him, actually he wanted a model, actually a model for all language grammar. প্রত্যেকটা মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের গ্রামারের জন্য একটা মডেল উনি ফলো করতে চেয়েছিলেন, which is quite troublesome and challenging, but still he wanted to do that. So basically transformation mean processes that change the deep structure into the surface structure, and generative means using phrase structure rules can produce infinite sentences. তার মানে আমরা যে phrase structure যেটা একটু আগে আমরা করছিলাম, অনেক সেন্টেন্স জেনারেট করতে পারে। আমি চাইলেই কিন্তু এই সেন্টেন্সটাকে আরও লেংথেন করতে পারি, ঠিক আছে, লাইক ডুইং কম্পাউন্ডেড অর কম্পাউন্ডিং করে বা কমপ্লেক্স করেও কিন্তু আমি এটাকে আরও জেনারেট করতে পারি, আরও ইনফিনিট সেন্টেন্স রেডি করতে পারি। Chomsky has changed his theory over the years. The most well-known versions are standard theory, extended standard theory, revised extended standard theory, relational grammar, government and binding principles and parameters, and finally minimalist program. You know about UG, right? Universal grammar. It's a part of linguistics. Universal grammar. According to Noam Chomsky, he actually proposes that the ability to learn grammar by born, actually. We are all of us actually are born with a hardwired grammar system.
ওনার মতে মনে হয় যে প্রত্যেকটা মানুষই যখন জন্মগ্রহণ করে তার মধ্যে অলরেডি একটা ইনস্টলেশন থাকে, গ্রামাটিক্যাল প্যাটার্নটা ইনস্টলড থাকে। এই জন্য আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি অ্যাডপ্ট করতে পারি, অ্যাকোয়ার করতে পারি, ঠিক আছে। কারণ আমাদের, টু বি অনেস্ট, আমাদের তো কেউ বাংলা গ্রামার বই ধরে দেওয়া হয় না, but still we are actually can understand the structure of Bangla sentences. We can understand all the pronunciation also. বাংলা কোথায় কী প্রোনাউন্সিয়েশন হয় এটার জন্য তো আমাদের উই ডিডন্ট নিড টু ফলো এনি পার্টিকুলার গাইড বুক, রাইট, ওয়েন উই আর বর্ন। সো চমস্কির মনে হয়েছে যে না, মেবি আমাদের মধ্যে হার্ডওয়্যার ব্রেন বা ইনস্টলড করে দেয় যে বাই বর্ন আমরা এই ক্যাপাসিটিটা আমাদের আছে টু ক্যাপচার এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। If I was born in England, maybe I would be a native speaker of English, right? So this is the thing. So according to him, there are some basic concepts of UG grammar, that is universal grammar. One is LED theory. LED theory means language acquisition device. Should I write it for you? You can, হ্যাঁ, এই জায়গাটা কভার হয়েছে। এই জায়গাটা মনে হয় আপনারা অন্য কোর্সে পড়েছেন। আচ্ছা, বিফোর মিড টার্ম ডান হয়েছে, কিন্তু সিনট্যাক্স তো পড়ানোই হয়নি অ্যাজ ফার অ্যাজ আই নো। হ্যাঁ, ল্যাড পড়াতে পারে, মেবি একটা বেসিক ডিসকাশন হতে পারে, বাট হোয়াট আই এম অ্যাকচুয়ালি গোয়িং টু সে দ্যাট ইজ আ পার্ট অফ সিনট্যাক্স। সো ল্যাড হলো ইটস অ্যান ইনস্টিংটিভ মেন্টাল ক্যাপাসিটি দ্যাট enables an infant to acquire and produce language. It is a component of the nativist theory of language. This theory asserts that humans are born with the instinct or innate facility for acquiring language. This is the basic concept of UG grammar. Next one is principle and parameter. Principle means obviously সব ল্যাঙ্গুয়েজেরই কিন্তু একটা প্রিন্সিপালস থাকে, কিছু নিয়ম থাকে, ঠিক আছে। All languages have the same underlying structure. All languages have nouns and verbs and parameters whose setting varies from language to language. তার মানে কি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই আমাদের যে প্রিন্সিপালস, মানে আমাদের যে পার্টস অফ স্পিচ সেম থাকে। বাংলাতেও নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আছে, ইংলিশেও সেম আছে, অন্যান্য সব ল্যাঙ্গুয়েজে এই প্রিন্সিপালসগুলো বা এই যে এলিমেন্টসগুলো কমন। কিন্তু প্যারামিটার্স যেটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে সেটিংসটা ডিফারেন্ট। ফর এক্সাম্পল, বাংলাতে কি হয়, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। আমি ভাত খাই মানে কর্তা, কর্ম, ক্রিয়া হয়। আর ওয়েন ইন ইংলিশ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে কি, সেটিংসটা ডিফারেন্ট, যেটাকে আমরা প্যারামিটার্স বলছি। আমাদের ল্যাঙ্গুয়েজে গ্রামারের যেটা সেটিংসটা সেটা ডিফারেন্ট বলে এটাকে প্যারামিটার বলা হয়। সো প্রিন্সিপালস, ওখানেও নাউন ভার্ব আছে, এখানেও নাউন ভার্ব আছে, বাট দ্য সেটিং ইজ ডিফারেন্ট ইন এভরি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, next one is language competence and performance. Competence is knowledge of language. For example, you are learning English language and just for communication purpose, just আমার একটু কমিউনিকেট করতে হবে, দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। সো ইউ আর নট গোয়িং থ্রু দ্য লিঙ্গুইস্টিক্স পার্ট or how this language has been formed, the history of language. You are not going through that. So this is called actually performance. If you can perform in that language, that means language performance. But if you want to be competent in language, that means you need to go through all the ways of ল্যাঙ্গুয়েজ। আপনার লিঙ্গুইস্টিক্স পড়তে হবে, আপনার লিঙ্গুইস্টিক যে ভ্যারিয়েশনগুলো আছে সবগুলো সম্পর্কে আপনার একটা বেটার আইডিয়া থাকতে হবে। সো দ্যাট ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি। এখানে ভোকাবুলারি থেকে শুরু করে ফোনোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স সব আপনার আইডিয়া থাকতে হবে। আর পারফরমেন্স ইজ জাস্ট ফর কমিউনিকেশন পারপাস, জাস্ট ইউ নো হাউ টু আটার দ্যাট ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। But you cannot identify what is phonology or what is syntax, something like that. এরকম হাজার হাজার মানুষ আপনি দেখবেন যারা, ইভেন আমরা বাংলাতেও মনে হয় এতটা গ্রামাটিক্যালি কম্পিটেন্ট না। আমরা যে বাংলা ভাষাটা ইউজ করি আমরা কিন্তু অত বেশি গ্রামাটিক্যালি কম্পিটেন্ট না, কারণ আমরা অনেক কিছুই জানি না। বাংলার ফোনোলজি বলো, বাংলার সিনট্যাক্স বলো, এগুলো জাস্ট একটা র্যান্ডম আইডিয়া আছে। বাট দোজ হু আর ফ্রম বাংলা ডিপার্টমেন্ট, দে আর অলসো গোয়িং থ্রু অল দিস structures and patterns of Bangla language. Next one is deep structure and surface structure. That is the last part of syntax chapter. Deep structure and surface structure, in a word, what I can say that surface structure means the things or patterns you are using, but deep structure, it has some intended meaning. Deep structure মানে হচ্ছে when you are talking about the intended meaning of any particular sentence.
আমি যখন একটা সেন্টেন্স ক্রিয়েট করছি তখন আমার যে স্ট্রাকচারটা মেনটেন করছে, ফর এক্সাম্পল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, টেন্স ইউজ করছি, টেন্স চেঞ্জ করছি, দিস ইজ অ্যাকচুয়ালি সারফেস স্ট্রাকচার, মানে উপর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, বাট ডিপ মানে ডিপ ডাউন এটা আসলে কী মিনিং ক্যারি করে, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি তোমরা ডেইলি বেসিসে অনেক কথা বলো, কিন্তু প্রত্যেকটাই স্ট্রাকচার কিন্তু সামহাউ সিমিলার, কিন্তু আপনাদের যে ভেতরকার যে মিনিং, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, সিম্যান্টিক্স, মিনিংটা, এই মিনিংটা কিন্তু চেঞ্জ হয়, তাই না? মিনিংটা কিন্তু এক একজন একই ভাষা একই টোনে কথা, মানে একই টোন বলছি না, একই স্ট্রাকচারে আপনি কথা বলছেন, কিন্তু কেউ হয়তো বা এক ধরনের মিন করছে, কেউ তো আরেক মিন করছে। যেমন এখন ওই আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, সো আমি হয়তো বা আই এম নট দ্যাট মাচ প্যানিকড অ্যাবাউট ইট, বা সামওয়ান উড প্যানিক, জানলা বৃষ্টি হবে, আই হ্যাভ টু গো মাই হোম। সো তার মানে কি এক একজনের যে ইন্টেনশন টু এক্সপ্রেস দ্য হিজ অর হার ফিলিংস, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু সেম, সবাই কিন্তু একইভাবে বলছে ইজ গোয়িং টু রেইন, কিন্তু এক একজনের টোন, এক একজনের ইন্টেন্ট অ্যান্ড মিনিং, ডিপ স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। আর সারফেস স্ট্রাকচার অল ল্যাঙ্গুয়েজ সেম। ওকে, আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা কিছু ব্রড কোয়েশ্চেনও পড়বো। আমার ট্রি ডায়াগ্রামটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং অবভিয়াসলি নেক্সট ক্লাসেও আমরা কিছু প্র্যাকটিস করব। আর আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, দু একটা সেন্টেন্স দেখে একটু ট্রি ডায়াগ্রাম ড্র করলেন, জাস্ট ট্রাই ইট আউট, দেন আমরা একটু ডিসকাস করলাম ক্লাসের মধ্যে। ওকে, নেক্সট চ্যাপ্টার ইজ সিম্যান্টিক্স। Okay, do you understand what is semantics? আজকে তো এই তো 15-20 মিনিট এখনও আছে, 1 ঘন্টার মধ্যে, সো আই হ্যাভ টু অলরেডি তোমাদের রেগুলারে তো সিমেন্টিক্স মানে অর্ধেক না 20% কমপ্লিট, সো তোমাদের তো আগাতে হবে, ঠিক আছে? ওকে, দেখি কতক্ষণ আগে। সিমেন্টিক্স অ্যাটলিস্ট আমাদের ডেফিনেশনটা সম্পর্কে জানা হচ্ছে। হোয়াট ইজ সিমেন্টিক্স? এনি আইডিয়া? Study about the meaning of the words, phrases, sentences, right? So all about studies of meaning. আমাদের এতদিন যে পড়েছি মরফোলজি পড়েছি, যে স্ট্রাকচার অফ ওয়ার্ডটাকে কীভাবে স্ট্রাকচার মানে ফর্ম করা হয়, সিনট্যাক্সে সেন্টেন্সটা কীভাবে ফর্ম করা হয়, বাট এখন আমরা আরও ডিপ লেভেলে যাচ্ছি, মিনিংটা বের করার চেষ্টা করব সিম্যান্টিক্সে। সো সিম্যান্টিক্সের যেটা সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে অবভিয়াসলি আ ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইজ দ্য স্টাডি অফ দি মিনিং অফ লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনস such as morphemes, words, phrases, clauses and sentences. According to Trask, semantics is the branch of linguistics that deals with the study of meaning, changes in meaning and the principles that govern the relationship between sentences, words and their meanings. তার মানে হচ্ছে মিনিংয়ের উপর স্টাডি করা, মিনিংয়ের যত চেঞ্জ হচ্ছে, কীভাবে আমরা মিনিংটাকে আরও বেশি এক্সপ্রেশনেবল করব, সেটা নিয়ে আমাদের মানে স্টাডি করা, এবং এটার ভিতরে যে রিলেশনশিপগুলো আছে ওয়ার্ডের সাথে, সেন্টেন্সের সাথে, সেগুলো নিয়ে কাজ করা। So this term was coined by the French linguist Michael Brohl, and in semantic analysis there is always an attempt to focus on what the words conventionally mean rather than what a speaker might want the words to convey on a particular occasion. This technical approach to meaning emphasizes the objective and the general. It avoids the subjective and local. Linguistic semantics deals with the conventional meanings conveyed by the use of words and sentences of a language. So এখানে আমাদের কিছু কনসেপ্ট পড়তে হবে। The central concepts of semantics are discussed below. One is meaning. Meaning হলো in linguistics, meaning is the information or concepts that a sender intends to convey or does convey in communication with a receiver. তার মানে একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে, আমি সেটা কনভে করছি, আমার যে কনসেপশনাল যে মিনিং সেটা আমি কনভে করব, সেটাকে বলা হচ্ছে মিনিং। সো দ্য মিনিং সিমস অ্যাট ওয়ান্স দ্য মোস্ট নোটিসেবল ফিচার অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য মোস্ট অবস্কিউর অ্যাসপেক্ট টু স্টাডি। দিস ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট. Whenever we communicate,
we actually always want to understand what did you mean actually. ঠিক আছে? We always want to understand. Whatever conversation you're having with your friend, with your parents, or wherever it is, you always want to know what actually he meant by saying those words. Words are same, sentences are the same, but what did you mean? তাই না? এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় থাকে whenever you are communicating with any people. So এটা একটা যেমন খুব নোটিসিয়েবল আমাদের কমিউনিকেশন পারপাসে, but sometimes it's kind of obscure and sometimes it's kind of confusing. কারণ এই স্টাডিটা করার কিন্তু চারটিখানি কথা না, কারণ এক একজন মানুষের এক এক রকম, এক একজনের ফিলিংস, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম, একই কথা এক একজন এক একভাবে বলে। সো ওই মিনিংগুলো নিয়ে স্টাডি করা, সেগুলো নিয়ে রিসার্চ করে সেটার একটা অ্যানালিসিস করা, ইটস নট ইজি টাস্ক টু বি অনেস্ট। ওকে, সো এই মিনিংটাকে মানুষ অনেকেই মনে করে যে ইটস আ কাইন্ড অফ অবস্কিউর, মানে অস্পষ্ট কাজ, যে কাজটা আমরা সবসময় ইউ আর লাইক এন ভেগ কনসেপ্ট, যে ইউ আর ট্রাইং টু মিন সামথিং বাট উই আর অলওয়েজ হ্যাভিং দিস কাইন্ড অফ ট্রাবল টু আন্ডারস্ট্যান্ড পিপল। তাই না? আমরা সবসময় কিন্তু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়, আন্ডারস্ট্যান্ডিংটা খুব কমই হয়। এটা যে কোনো ধরনের রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে লাইক এখানে আমি টিচার এবং স্টুডেন্ট রিলেশনশিপ, আই এম সেইং মেনি থিংস টু ইউ, বাট ইউ মাইট গেট অ্যানাদার মিনিং or you might actually understand in different way. So this is the thing, what I meant or what you understood, that might be different. Okay, so this is the case. Okay, so next one is categories of meaning. Meaning এর কিছু categories আছে। Geoffrey Leach breaks down meaning into 7 types or ingredients, giving importance to conceptual meaning. Generally conceptual meaning যেটাকে আমরা বলি conventional, যেটাকে আমরা dictionary meaning বলছি, ঠিক আছে? ডিকশনারি মিনিং আমরা জেনারেলি যা বলি সবগুলোই কিন্তু ডিকশনারিতেই খুঁজে পাওয়া যায়, মানে যে ওয়ার্ডগুলো যে বা সেন্টেন্সের স্ট্রাকচার সবগুলোই কিন্তু অ্যাকর্ডিং টু দ্য গ্রামারই আমরা ইউজ করছি। কিন্তু এই মিনিংগুলোকে জেনারেলি বা যে কোনো ওয়ার্ডের মিনিং যখন আমরা জানি না, ইউ ডু নট আস্ক to people what did you mean. We actually always go for dictionary to get or find out the logical meaning of that particular word. তাই না? যেমন একটা সময় এমন অনেক ওয়ার্ড ছিল যে ওয়ার্ডগুলো খুবই মানে শোনার থেকে মেন কথা হচ্ছে ওয়ার্ডের মিনিংটা খুবই পজিটিভ ছিল, বাট নাওয়াডেজ পিপল আর ইউজিং ইট নেগেটিভলি। তাই না? আমি এক্সাম্পল দিচ্ছি না আপাতত, বাট এরকম হয় কিন্তু যে শব্দটা আমরা এক সময় খুব পজিটিভলি বা পজিটিভ একটা মিনিং করে আমরা এটাকে কনভে করতাম, এখন সেই ওয়ার্ডটা শুনলে মানুষ এটা নেগেটিভলি নিয়ে নেয়। ডিড ইউ ফেস দ্যাট? কখনো কি ফেস করছো যে এরকম যে এই বাংলাতে হতে পারে যে কোনো একটা শব্দ আমি আগে হয়তো বা খুব নর্মালি ইউজ করতাম, বাট এটা এখন ইউজ করলে পিপল মাইট গেট অ্যানাদার মিনিং or পিপল মাইট মিসআন্ডারস্ট্যান্ড মি। সো দিস হ্যাপেন্স ইন এভরি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ডাবল মিনিংয়ের কথা, বাট বেসিক্যালি যে কনসেপচুয়াল মিনিং যেটা 1 নাম্বার 7 টাইপস অফ মিনিংয়ের প্রথমটা যেটা হচ্ছে কনসেপচুয়াল। কনসেপচুয়াল মিনিং মিনস হচ্ছে হলো কনসেপচুয়াল বা কনসেপশনাল, এটাকে মানে হচ্ছে যে হোয়াট দ্য মিনিং ইউ ফাইন্ড ফ্রম দ্য ডিকশনারি, লজিক্যাল। ঠিক আছে, লজিক্যাল মিনিং হচ্ছে কনসেপচুয়াল বা কনসেপশনালও বলে অনেক সময়। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে কনোটেটিভ। Connotative মানে হচ্ছে the additional meanings that a word or phrase has beyond its central meaning. These meanings show people's emotions and attitudes toward what the words or phrase refers to. আমি ওই দিন একটা এক্সাম্পল দিচ্ছিলাম connotative যেটা, connotative meaning এর ক্ষেত্রে ফর এক্সাম্পল ইফ আই সে a word a child, একটা বাচ্চা, হ্যাঁ, এই বাচ্চার শব্দটা শোনার পরে আপনি অনেক ধরনের অ্যাডিশনাল ওয়ার্ড কিন্তু যুক্ত করে ফেলতে পারেন ইন্টারনালি। যেটা বাচ্চা, হি মাইট বি মিসচিভিয়াস, হি মাইট বি সুইট, হি মাইট বি সামওয়ান হু ইজ ফানি অর সামওয়ান হু ইজ অ্যাডোরেবল, হতেই পারে। সো যার নিজস্ব এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু আমরা ওয়ার্ডগুলো রিলেট করি। এখন আমার যদি সারা জীবন বাচ্চাদের সাথে রিলেশন খারাপ হয়ে থাকে, বা ইফ আই ফাইন্ড বেবিজ আর সো ইরিটেটিং, সো অবভিয়াসলি আই উড whenever you utter this baby word or child word, I would definitely assimilate with that word. Oh,
that baby might be irritating or mischievous, দুষ্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স বা আমার যে ফিলিংস টুয়ার্ডস দ্য চাইল্ড দ্যাট ইজ নেগেটিভ। কিন্তু তোমাদের সাথে তোমাদের মধ্যে হয়তো বা কারোর বেবির সাথে বা চাইল্ডের সাথে রিলেশনটা অ্যাফেকশনেট বা খুব গুড এক্সপিরিয়েন্স। So whenever you have this word or you get this word, you might actually assimilate with other additional positive words, right? আমরা পজিটিভ ওয়ার্ডগুলোর সাথে মিনিং করতে পারি যে বেবি সুইট, অ্যাডোরেবল, লাভলি, সামথিং লাইক দ্যাট। তার মানে কি, এটা হচ্ছে কনোটেটিভ, মানে একটা ওয়ার্ডের সাথে আমি আরও অনেক কনসেপচুয়াল যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের সাথে আমি আরও অনেক অ্যাডিশনাল ওয়ার্ড অ্যাড করছি বিকজ অফ বা ডিউ টু মাই পার্সোনাল ফিলিংস অর পার্সোনাল অ্যাটিটিউডস। ঠিক আছে, তুমি দেখবা যে আমরা এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়, তুমি হয়তো একজনকে সুন্দর একটা কমপ্লিমেন্ট করছো, ফর এক্সাম্পল ম্যাম ইউ আর লুকিং বিউটিফুল, ম্যাম ইউ আর লুকিং গর্জিয়াস, এই ধরনের কমপ্লিমেন্ট কিন্তু অনেকেই দেয় স্টুডেন্টরা। তো আমি যদি এখানে নেগেটিভলি নিই, হ্যাঁ স্টুডেন্ট আর টিজিং মি, সো দ্যাট ইজ মানে আমি ওইটাকে ওইভাবে নিচ্ছি বিষয়টাকে, কিন্তু হয়তোবা সে নর্মালি জাস্ট সিম্পলি একটা কমপ্লিমেন্ট দিয়েছে উইদাউট হ্যাভিং এনি ইন্টেনশন। বা আমরা জেনারেলি যেটা মনে করি, এটা থ্রু অ্যাকশনস উই অ্যাকচুয়ালি জাজড দ্যাট স্টুডেন্ট, অ্যাকশনের মাধ্যমে বুঝি যে ও আসলে কমপ্লিমেন্ট দিচ্ছে বেটার মার্কস পাওয়ার জন্য, রাইট? ইট হ্যাপেন্স। হ্যাঁ, বা ও হয়তো বা এমন কোনো অন্যায় করেছে যেটার জন্য সে বাধ্য হয়ে আমাকে একটু ফ্লারিচিয়াস কমপ্লিমেন্ট করছে। আবার অনেকে আছে যে নর্মালি সে আমাকে রেসপেক্ট করে, আউট অফ রেসপেক্ট সে একটা নর্মাল কমেন্ট বা একটা কমপ্লিমেন্ট দিয়েছে। সো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারি থ্রু অ্যাকশনস, থ্রু বিহেভিয়ার। হ্যাঁ, সো এই যে মিনিংটা কিন্তু ওয়ার্ডের স্ট্রাকচার কি, মানে সেন্টেন্সের স্ট্রাকচার কি চেঞ্জ হয়েছে? আপনি যে কোনো মানুষকে বলতে পারেন যে ইউ লুক বিউটিফুল, ইউ লুক গর্জিয়াস, বাট এটা মিনিংটা দেখেন কনসেপচুয়াল থেকে টোটালি কনোটেটিভ হয়ে যাচ্ছে। বা আরেকটা আছে যেটা আমরা বলি অ্যাফেক্টিভ আর ইমোটিভ মিনিং, যেখানে সবসময় ইমোশন কাজ করে। যে ওয়ার্ডগুলোর সাথে, যে ওয়ার্ডের মিনিংগুলো কনভে করতে গেলে আমার শুধু কনসেপচুয়াল মিনিং দেখতে হয় না, আমার কিছুটা ইমোশনাল, ভিতরকার যে ইমোশনাল ফিল্টার্সগুলো কীরকম আছে সেটা নিয়েও আমাদের চিন্তা করতে হয়। সো দ্যাট ইজ অলসো কল্ড অ্যাফেক্টিভ অর ইমোটিভ মিনিং। আরেকটা হলো সোশ্যাল মিনিং, নাম্বার 3। সোশ্যাল মিনিংটা মানে হচ্ছে আমাদের যে কালচার, এই কালচারে আমরা যে শব্দটাকে সহজভাবে নিতে পারি না, সেটা হয়তো আরেকটা জায়গায় এই শব্দটাকে অন্যভাবে নেয়। ফর এক্সাম্পল, অ্যাজ উই আর লিভিং ইন মুসলিম কালচার, হ্যাঁ, উই ডু নট লাইক দিস ওয়ার্ড অ্যাবর্শন ওয়ার্ড, অ্যাবোর্ট করা, দুটো অ্যাবোর্ট দ্য চাইল্ড, এই ওয়ার্ডটা কিন্তু আমরা জানি, উই নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, বাট উই ডু নট টেক ইট পজিটিভলি। এটা একটা সোশ্যাল মিনিং আছে, কারণ এটা একটা সোশ্যাল ব্যানিং আছে, সোশ্যাল প্রহিবিশন আছে যে অ্যাবর্শন ইজ নট how to say, is not actually accepted in this Muslim culture. Hey, but if you go to another country where it is allowed, they actually take it very simply, কারণ এটা সোশ্যালি অ্যাপ্রুভাল আছে, সোশ্যাল অ্যাপ্রুভালটা আছে, বাট আমাদের দেশে এটার কোনো অ্যাপ্রুভাল নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা নেগেটিভলি বা আমরা এটাকে সোশ্যালি আমরা প্রহিবিটেড ওয়ার্ডস বলি। আমাদের কালচারে কিন্তু অনেক শব্দ আছে যে শব্দগুলো সোশ্যালি প্রহিবিটেড। সেই ওয়ার্ডগুলো কেন আমরা ইউজ করছি না? কারণ এটার মিনিংটা বা ওইটার যে অ্যাকশনটা ইজ নট গুড এনাফ ফর দি কালচার আর ফর দি সোসাইটি। ঠিক আছে, সো এইটাকে আমরা বলি সোশ্যাল মিনিং। সামটাইমস আমরা অনেক সময় আরেকটা বলি ডায়ালেক্ট, ডায়ালেক্টের একটা মিনিং আছে। যেমন আমাদের ফর এক্সাম্পল আমরা মেয়ে বলি, ছেলে মেয়ে বলি, যেটা আমরা ডিকশনারিতে পাই, ছেলে মেয়ে, হ্যাঁ, বা কন্যা, পুত্র, কন্যা, এগুলো হচ্ছে ডিকশনারিতে পাচ্ছি। কিন্তু ডায়ালেক্টে কি হয়? ডায়ালেক্টে আমরা দেখা যায় সেমরি, সেরি, তারপর বরিশালরা বলে মাতারি, মানে অনেক ধরনের একটা মেয়েকে তারা বলার জন্য বেডি, রাইট? সো এই ওয়ার্ডগুলো কেন ইউজ করা হয়? কিন্তু এই ওয়ার্ডের এটাও কিন্তু একটা সোশ্যাল ওয়ার্ড, এটা ইউ ক্যানট ফাইন্ড দোজ ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি, এটার কোনো কনসেপচুয়াল মিনিং নাই, বাট এটা সোশ্যাল মিনিং। হ্যাঁ, আমি লাইফে যখন প্রথম একবার মাতারির ডাক শুনছিলাম, আমি মানে আই গট সো অ্যাংরি। হ্যাঁ, মানে আই থট ইটস আ গালি, স্ল্যাং মনে হয়েছে আমার কাছে। পরে তারা বুঝিয়ে বলছে জাস্ট কলিং এ ওমেন, একটা মেয়েকে ডাকার ক্ষেত্রে তারা এটা বলে, কিন্তু আমি আগে ভাবতাম যে ইটস লাইক আ স্ল্যাং অর সামথিং লাইক দ্যাট।
তো এই যে বিষয়টা, এটা সোশ্যালি দিস ওয়ার্ডস আর অ্যাপ্রুভড ইন দ্যাট কালচার অর দ্যাট সোসাইটি, বাট নট ইন ঢাকা। সো ঢাকায় কেউ আমাকে হুট করে মাথায় ডাকলে অবভিয়াসলি আই উড গেট ইরিটেটেড। সো দিস ইজ দ্য থিং। সো নেক্সট হলো অ্যাফেক্টিভের কথা। অ্যাফেক্টিভ আর ইমোটিভের বিষয়টা হচ্ছে যে আমরা যেমন ফর এক্সাম্পল it refers to dynamic association or effects of words evoked in the reader, listener. It is what is conveyed about the personal feelings or attitude towards the listener. আমি একজনকে যখন কথা বলছি তার প্রতি আমার যে ফিলিংস থাকে বা তার প্রতি আমার যে ধরনেরই ইমোশন থাকে, সেই ইমোশন ক্যারি করে আমি যে মিনিংগুলো কনভে করতে চাই সেগুলোকে বলা হয় অ্যাফেক্টিভ অর ইমোটিভ মিনিং। 5 নাম্বার হচ্ছে রিফ্লেক্টেড মিনিং। রিফ্লেক্টেড মিনিং অ্যান্ড কলোকেটিভ মিনিং ইনভলভ ইন্টারকানেকশন এট দি লেক্সিক্যাল লেভেল অফ ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে অনেক সময় কনসেপচুয়াল মিনিং একই সাথে 2-3টা অ্যাড হয়ে রিফ্লেক্টিভ মিনিং ক্যারি করে। আর 6 নাম্বার হচ্ছে কলোকেটিভ। কলোকেটিভ মিন মেয়েদের ক্ষেত্রে আমরা কি বলি? বিউটিফুল গার্ল, গর্জিয়াস গার্ল, প্রিটি গার্ল। কিন্তু আমরা ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রিটি বয় বলি না, ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম বয় বলে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কলোকেটিভ। দিস ইজ অ্যাকচুয়ালি কলোকেটিভ। তার মানে কিছু কিছু ওয়ার্ডের সাথে এই মিনিংগুলোই ক্যারি করবে। কেন আমার একটা ছেলে একটু বিউটিফুল হতে পারে, কিন্তু ছেলেদের সাথে কিন্তু আমরা বিউটিফুল ওয়ার্ডটা অ্যাসোসিয়েট করতে চাই না। আমরা বলি যে না হ্যান্ডসাম বয়, ঠিক আছে, বা গুড লুকিং বয়। হ্যাঁ, সো এই ওয়ার্ডগুলো বলি, কিন্তু কখনো বিউটিফুল বয় বলি না। কেন? কারণ ওই যে কলোকেটিভ মিনিংয়ের কারণে, যে এটার সাথে এটাই যায়, মানে আমাদের সামহাও এটা সোশ্যালি বা কালচারালি অ্যাপ্রুভড ওয়ার্ডস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ থিম্যাটিক মিনিং। থিম্যাটিক মানে হলো how a speaker or a writer organizes the message in terms of ordering, focus and emphasis. মানে একদম সিম্পলিফাই করে বলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে বিষয়টা কি? অ্যাক্টিভ ভয়েসে আমরা সাবজেক্টকে গুরুত্ব দিই, যে আই অ্যাম টিচিং ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। তার মানে এখানে আমি আমাকে গুরুত্ব দিচ্ছি, মেনলি অ্যাজ এ টিচার আমি আমাকে গুরুত্ব দিচ্ছি। সো যখন আমার ফোকাস এবং থিম যেখানে মিনিংটা ক্যারি করে সেটাকেই আমরা থিম্যাটিক মিনিং বলি। বাট ইফ আই সে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক ইজ বিং টট বাই মি, সো তার মানে কি আমার ওই কোর্সটাকে আমরা বেশি ফোকাস দিচ্ছি। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি, মানে আমরা দ্য ওয়ে আই এম অর্গানাইজিং মাই সেন্টেন্স দ্যাট ইজ অলসো ইনভলভস দ্য ফোকাস অ্যাজ ওয়েল। আমি কোথায় বেশি ফোকাসটা দিতে চাই, কোন মিনিংটাকে বেশি ফোকাস দিতে চাই, সেটাকে আমরা বেসিকলি থিম্যাটিক মিনিং বলি। সো নো মোর ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা রেস্ট অফ দি থিংস উইল বি ডান। কনোটেটিভ মানে বলছি যে ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডিশনাল মিনিং থাকে, কনসেপচুয়াল মিনিংয়ের পাশাপাশি অ্যাডিশনাল মিনিং থাকে। ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সাম্পল দিই। Wait, just wait. Okay. Different people associate many other characters. একজন চাইল্ড, যে চাইল্ডের কথা বলছি, যে চাইল্ড কুড বি ডিফাইন্ড অ্যাজ এ ইয়াং হিউম্যান বিং। ডিকশনারিতে গিয়ে দেখবা যে চাইল্ডের পাশে ইয়াং হিউম্যান বিং লেখা আছে, কিন্তু কনোটেটিভ তখন কী হয়, আরও অনেক ওয়ার্ডগুলো অ্যাসোসিয়েট করা হয়, সুইট, অ্যাফেকশনেট, লাভলি, অ্যাডোরেবল। হ্যাঁ, এইগুলো সবগুলো আমরা অ্যাড করি, ওটাকে আমরা বলি অ্যাডিশনাল যে মিনিংগুলো থাকে সেগুলোকে কনোটেটিভ মিনিং বলে। এগুলো আমি আরও এক্সাম্পল ইনশাআল্লাহ দিব নেক্সট ক্লাসে।